নাজিফা ঘাড় ঘুরাতেই তার ওষ্ঠ স্পর্শ করল তাহমিদের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত গাল। আকস্মিক স্পর্শে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল নাজিফা। হুট করে কি ঘটে গেল বোধগম্য হল না তার। স্তম্ভিত, বাক্রুদ্ধ সে। তার সমপূর্ণ কায়া অসার, নিশ্চল, অনুভূতিহীন জড় বস্তুতে পরিণত হল। নড়তে ভুলে গেল সে, কিংবা নড়ার জন্য বিন্দু পরিমাণ শক্তি সে পেল না। গাত্রে জড়ানো ওড়নার একপাশ খসে পড়ল কাঁধ থেকে। অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেতভাবে নাজিফার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে অনড়, স্থির হয়ে গেল তাহমিদ। আকস্মিক কি ঘটে গেল অনুভবজ্ঞ হল না তারও। হতবিহ্বল হয়ে গেল সে। আপনা আপনি তার হাত স্পর্শ করল তার গাল। নিজে নাজিফাহকে উষ্ণ স্পর্শ দিলও কখনো নাজিফাহ তাকে সেভাবে স্পর্শ করেনি। ঠোঁটে ফুটে উঠল পরিতৃপ্তির হাসি। অপ্রত্যাশিত হলেও বউ থেকে পাওয়া প্রথম পরশ। তাহমিদ দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, 25শে নভেম্বর সকাল 8:35। সেকেন্ডের কাটা হেরফের হবে, তবে এই তারিখের এই সময়টা আমার স্মৃতির মানসপটে স্মরণীয় হয়ে থাকবে চিরদিন, অনভিলষিতভাবে কিছু পাওয়ার খুশিতে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা কখনো কালজীর্ণ হয় না। অভূতপূর্ব থাকে সর্বদা, সব সময়ে। কপাল কুজিত হয় নাজিফার। ঘাড় উঁচু করে তাহমিদের দিকে তাকাতেই চোখাচোখি হল দুজনের। তাহমিদ ক্রূর হেসে বলে, বউয়ের ঠোঁটে কি ভিটামিন আছে? ঠোঁট জোড়া গাল স্পর্শ করতেই গাত্রে কেমন বল পাচ্ছি। সকাল থেকে শরীরটা ম্যাজম্যাজ করছিল, এখন শক্তি পাচ্ছি। তাহলে এই ভিটামিনের অভাবে আমার শরীর ফুরবল লাগে। আর আমি শুধু শুধু সবুজ শাক সবজি দিয়ে ভাত খাচ্ছি। আহারে, অতীতের দিনগুলোর জন্য বড্ড আফসোস হচ্ছে। আগে জানলে নিয়ম করে 3 বেলা এই ভিটামিন গ্রহণ করতাম। দাঁতে দাঁত চেপে একের পর এক তাহমিদের লজ্জাজনক কথা হজম করছে নাজিফা। এখন কিছু বলতে গেলে আরও লজ্জা দিবে তাহমিদ, তাই চুপ থাকাই শ্রেয় মনে করছে সে। নাজিফার গা থেকে খসে পড়া ওড়নার পাশটা পুনশ্চ গায়ে জড়িয়ে দিল তাহমিদ। নিরুদ্ধে সে নাজিফার কানে মৃদু কণ্ঠে বলল, 3 বেলা নিয়ম করে পাব কি? থাক, 3 বেলা না 2 বেলা দিলই হবে। তুই রাজি থাকলে ঠোঁট অবধি পৌঁছানোর দায়িত্ব আমি নিব। তুই রাজি তো? প্রগাঢ় ত্রোপায় মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না নাজিফার। শ্বাস পর্যন্ত আটকে আসছে তার। লোকটা এমন কেন? বুঝতে পারছে নাজিফা মনের অবস্থা। এসব কথা তার শ্রবণেন্দ্রিয় হতেই সমস্ত কায়া অসাড় হয়ে আসছে। দুহাত দূরে গেল তাহমিদ। হাত ভাঁজ করে নির্নিমেষ তাকিয়ে রইল আপাদমস্তক লজ্জায় মোড়ানো অর্ধাঙ্গীর দিকে। আচমকা বুয়ার ডাকে সম্বিত ফিরে পেল তাহমিদ। নাজিফা ও নড়েচড়ে বসল। বুয়া আঁচলে হাত মুছতে মুছতে বলল, ভাইজান, কাপড় চোপড় ধোয়া শেষ? দুপুর আর রাইতের জন্যি কি রানমু একটু কন? তাহমিদ কিছু না বলে রুমে গেল। তারপর ম্যানিব্যাগ থেকে 500 টাকার নোট বের করে বুয়ার হাতে দিয়ে বলল, 3 দিনের জন্য তোমার ছুটি, 500 টাকা নাও, ভালো মন্দ কিছু কিনে নিও। বুয়া বিস্মিত গলায় বলল, ভাইজান, হঠাৎ কইরা কি হইছে? তাহমিদ অধর জোড়া প্রসারিত করে বলে উঠল, কিছু হয়নি, তবে আজ তোমার ভাইজান খুব খুশি। সেই খুশিতে তোমায় ছুটি দিলাম। কথার ফাঁকে এক প্রকার পালিয়ে গেল নাজিফা। না হলে দেখা যাবে আবার উল্টো পাল্টা কথায় পুনরায় লজ্জা পাবে। 11:15 বাজে। তাহমিদ ল্যাপটপে কিছু একটা করছে। তার ভার্সিটি অফ। দরজা থেকে নাজিফা ডাকল, তাহমিদ ভাই। তাহমিদ ল্যাপটপে দৃষ্টি স্থির রেখে বলল, কি আশ্চর্য, বুঝে গেছিস আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। সেজন্য বুঝি ভিটামিন সাপ্লাই দিতে এসেছিস? তা কোনো গালে দিবি,
বাম গালে নাকি ডান গালে? নাজিফা মৃদু শব্দে চিৎকার করে বলল, আপনি সকাল থেকে কি সব শুরু করেছেন? শুধু আজেবাজে কথা। দাদি শুনলে কি বলবে? আপনার মুখে কিছু আটকায় না? তাহমিদের দৃষ্টি এখনো ল্যাপটপের স্ক্রিনে স্থির। সরি টু, সে যতদিন বউ ভাই বলে সম্বোধন করবে ততদিন নিজেকে এসব বলা থেকে সংযত করতে পারব না। বউ ভাই বলার সাথে সাথে কনফিউজড হয়ে যায় সে বউ নাকি বোন। তাই ভালোবাসার কথা বলে মনে রাখি সে বোন না বউ। নাজিফা ভ্রুকুটি করে মিনমিনিয়ে রিনরিনে গলায় বলল, অসভ্য লোক কোথাকার। নাজিফার রিনরিনে গলার স্বর কর্ণকুহর অবধি পৌঁছাল তাহমিদের। সে অধর প্রসারিত করে বলল, ইতিহাস সাক্ষী পুরুষরা সবার কাছে সভ্য হলেও একমাত্র বউয়ের কাছে অসভ্য। কারণ বাবা হওয়ারও একটা ব্যাপার আছে। নাজিফা ধাত বলেই চলে গেল। নাজিফা চলে যেতেই শব্দযোগে হাসল তাহমিদ। মেয়েটাকে রাগাতে তার বেশ লাগে, বিশেষ করে লজ্জায় মিয়ে যাওয়া আনন। মিনিট পাঁচেকর মাথায় নাজিফা আবারও ফিরে এলো। এবার কোনো ভনিতা ছাড়াই বলল, বুয়া তো চলে গেল, দুপুরের রান্না কি হবে? তাহমিদ ঘাড় ঘুরিয়ে নাজিফার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। দুপুরের রান্না? তাহমিদকে কথা শেষ করতে না দিয়ে নাজিফা বলল, রান্না আমি করি। কপালে ভাঁজ পড়ে তাহমিদের। নুডলস রান্না করতে গিয়ে পায়ে গরম পানি ফেলেছিস। রান্না করতে গিয়ে কি গা পুড়াবি? দরকার নাই। নাজিফা হাদুরে স্বরে বলল, এমন করছেন কেন? করি না রান্না। ফুপি আমাকে রান্না শিখিয়েছে তো। অন্য একদিন করিস। এখন না হয় তোর বরের হাতের রান্না খেয়ে দেখ। খারাপ রাঁধে না তোর বর, মুখে তুলতে পারবি। কোচিং সেন্টারে বসে জান্নাতের জন্য অপেক্ষা করছে নাজিফা। এখনো আসেনি সে। এর মধ্যে সেই দিনের সেই মেয়েটা কক্ষে প্রবেশ করল। নাজিফাকে দেখে বাঁকা হাসল সে। নাজিফা পাত্তা দিল না। কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই জান্নাত আসল। ব্যাগটা রেখে জিজ্ঞেস করল, কলেজ যাসনি কেন? নাজিফা মন খারাপ করে বলল, যেতে দেয়নি। জান্নাত উৎফুল্ল হয়ে বলল, জানিস আজ না ফারুক স্যার ক্লাসে গান গেয়েছেন। স্যারের গানের গলা কিন্তু সেই। নাজিফা আবারও মন খারাপ করে বলল, আজ আমি যাইনি তো তাই। শাহরুখ খানও এসেছে নিশ্চয়ই। নাজিফার কথা শুনে উচ্চ শব্দে হাসল জান্নাত। তারপর সামনের মেয়েটার দিকে নজর যেতেই ফিসফিস করে বলল কিছু একটা। জান্নাতের কথা শুনে নাজিফা ক্রূর হেসে জোরে জোরে বলল, একজন বলল, কেউ যদি কোনো অন্যায় করে তা যেন ভুল করেছে ভেবে ক্ষমা করে দেই। তাই চুপচাপ আছি। না হলে তো আমায় চিনিসই। কিন্তু দ্বিতীয়বার এমন করলে ছেড়ে দিব না। এক এক সবাই আসার পর ক্লাসে আসলো তাহমিদ। কালকের টপিক থেকে পড়া জিজ্ঞেস করতে লাগল। কয়েকজনকে জিজ্ঞেস করার পর দাঁড় করালো সেই মেয়েটিকে। থার্ড বেঞ্চের লাস্ট ওয়ান স্ট্যান্ড আপ প্লিজ। আপনি বলবেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা এবং অন্য ফর্ম থেকে এই ফর্মে নিতে হলে কি কি পরিবর্তন করা লাগবে। মেয়েটি আমতা আমতা করে বলল, সাবজেক্ট প্লাস ভারবের সাথে ইডি প্লাস। ভ্রু কুচকে তাকালো তাহমিদ। আমি কাল এগুলো পড়িয়েছিলাম। কাল তো বললে ক্লাসে বিশৃঙ্খলা হচ্ছে, বুঝতে পারছো না। তারপরও আমি আরও কয়েকবার বুঝিয়ে দিয়েছি। তাহলে ক্লাসের শেষে জিজ্ঞেসও করেছি কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি না বুঝতে বলতে পারতে। শুনো, বাবা রক্ত পানি করে ইনকাম করে টাকা দেয় পড়াশোনায় ফাঁকিবাজি করার জন্য। টাকা ইনকাম করতে অনেক কষ্ট। শুধু তুমি না, এখানের সবার বাবাই কারো কারো মাও জব করে। ভালো করে পড়াশোনা করো।
ভবিষ্যতে কিছু একটা করতে পারবে। বাবা মায়ের কষ্টের দাম দাও। পড়া বলতে না পারার কারণে পরপর 3 জন টিচার সেই মেয়েটিকে বকাঝকা করল। আর সব রাগ গিয়ে জমল নাজিফার উপর। ক্লাস বেরিয়ে জান্নাত আর নাজিফাহ অপেক্ষা করতে লাগল তাহমিদের। জান্নাত আর নাজিফাহ কথা বলার মাঝেই মেয়েটি এসে ফোন কাটে। নিজেকে চালাক মনে করো তাই না? ভেবেছ আমরা কিছু বুঝি না? তাহমিদ স্যারের সাথে তোমার এত কিসের ঢলারলি? সব জায়গায় স্যারের তোমাকে দেখা যায় কেন? আমাদের বাচ্চা মনে করেছ? গ্রাম থেকে উঠে আসা মেয়েরা নিজেদের সাধু বানায় সবার কাছে। আসলে এদের চরিত্রের ঠিক থাকে না। শহরে এসে সুন্দর সুন্দর ছেলে দেখলে মাথা ঘুরে যায়। কি দিয়ে স্যারকে পাগল করেছ? নিজের রূপ গুণ নাকি? কর্ণকুহরে কথাগুলো পৌঁছানো মাত্রই কলিজা ফেটে কান্না আসছে তার। কেউ তার চরিত্র নিয়ে কথা বলছে, আঙ্গুল তুলছে চরিত্রের উপর। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না তার। এক পর্যায়ে ফুপানো শুরু করল সে। জান্নাতের কাছে অল্প কিছু শুনেই দৌড়ে অফিস রুম থেকে বেরিয়ে এলো তাহমিদ। নাজিফাহ কাছে গিয়ে দাঁড়াতেই নাজিফাহ কাউকে পাত্তা না দিয়ে জড়িয়ে ধরল তাহমিদকে। বাঁধ ভেঙেছে কান্নার। অঝোর ধারায় ঝরছে চোখের পানি। হেঁচকির জন্য কম্পিত হচ্ছে সমস্ত কায়া। মোটামুটি সব স্টুডেন্ট জড়ো হয়ে গেল। মেয়েটিও আতঙ্কিত হয়ে গেল। চোখে মুখে ভর করল এক রাশ ভয়। নাজিফাহকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কি বলেছে তোকে? কান্নার জন্য কথাই বলতে পারছে না নাজিফাহ। বারবার হেঁচকি দিয়েই চলেছে সে। তাহমিদ পুনশ্চ জিজ্ঞেস করল, কি হলো? আমি কিছু জিজ্ঞেস করছি তো। কি বলেছে তোকে? নাজিফাহ কাপা কাপা গলায় থেমে থেমে বলল, আমার নাকি চরিত্রে সমস্যা, সেজন্য আপনার সাথে এত ঢলাঢলি করি। এক রিকশায় যাই। বলেই খামচে ধরল তাহমিদের শার্ট। কথাগুলো কর্ণগোচর হতেই রাগে চক্ষুদয় লাল হয়ে গেল তাহমিদের। চোখে মুখে কাঠিন্য দেখা দিল। দাঁত কিরমির করতে করতে বলল, যার চরিত্র নিয়ে কথাটা বললে তার পরিচয় তুমি জানো? কোনো আইডিয়া আছে সে আমার কি হয়? কারো সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করলে তার সম্পর্কে ন্যূনতম ধারণা রাখতে হয়। আমার বউ সে, আমার অর্ধাঙ্গী সে, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। বিস্ময় মেয়েটি সহ সবার মুখ হা হয়ে গেল। প্রেমিক যুগল ভাবলেও স্বামী স্ত্রী ভাবেনি কেউ। যাকে কবুল বলে আমি বিয়ে করেছি। জন্মলগ্ন থেকে সে আমার মামাতো বোন। বছর হতে চলল তাকে আমি বিয়ে করেছি। তোমার মনে প্রশ্ন জাগলে আমাদের জিজ্ঞেস করতে পারতে। তাই বলে মাঝ রাস্তায় তুমি তার চরিত্র নিয়ে কথা বলবে? তার সাথে তোমার কিসের এত শত্রুতা? সে তো কখনো তোমার সাথে মিসবিহেভ করেনি, তাহলে? তোমাদের মতো বয়সের ছেলেমেয়েদের একটাই সমস্যা, কাউকে ভালো না লাগলে তাকে শত্রু মনে করো। তাকে পার্সোনালি অ্যাটাক করো। কাল তোমার কথায় আমি তাকে ধমক দিয়েছি, বকেছিও। আজ পর্যন্ত আমি ধমক তো দূরের কথা চোখ রাঙানিও দেইনি কখনো। আমার জন্য তার চোখের পানি ঝরেছে। বাসায় সে হাজার পাগলামি করলেও আমি তাকে মুখের কথা অবধি বলি না। আমি কেন আমার পরিবারের কেউ কিছু বলে না? তার পাগলামি আমার পরিতৃপ্তি, প্রশান্তি দেয়। সে ন্যূনতম অসুখবোধ করলেও আমার হৃৎপিণ্ডে জ্বলন শুরু হয়। তার মনে মন খারাপ নামক মেঘেরা যেন জড়ো না হয় সেজন্য রোজ বিকেলে হাঁটতে বের হই। আমার 2টা টিউশন অবধি ছেড়ে দিয়েছি। আর তুমি তাকে রাস্তায় দাঁড়িয়ে অপমান করছো? এত সাহস দিয়েছে তোমাকে? আজ তুমি ছেলে হলে বুঝতে এই তাহমিদ কি। দেখে নিতাম তোমার কতটুকু সাহস। তোমার বাবা মায়ের নাম্বার দাও। চমকে উঠে মেয়েটি।
এতক্ষণ যাবৎ নত মস্তকে দাঁড়িয়ে ছিল সে। বাবা মায়ের নাম্বার দেওয়ার কথা বলায় আতঙ্ক গ্রাস করল তাকে। করজোরে তাহমিদকে বলল, স্যার মাফ চাই, আমার বাবাকে কিছু বলবেন না, আমার বাবা এসব শুনলে আমাকে মেরাই ফেলবে, ভুল হয়ে গেছে আমার। মেয়েটির কথা পাত্তা না দিয়ে তাহমিদ পুনশ্চ এক প্রকার চিৎকার করেই বলল, তোমার বাবা মায়ের নাম্বার দাও, আমি জিজ্ঞেস করতে চাই এসব করার জন্য এত কষ্ট করে টাকা ইনকাম করে তোমাকে বড় করছে কিনা। মেয়েটি তাহমিদ পায়ে ধরার জন্য উদ্যত হতেই দুকদম পিছিয়ে গেল তাহমিদ। শুনো, জিহ্বা মানুষের সর্বোৎকৃষ্ট সম্পদ, আবার সবচেয়ে নিকৃষ্ট সম্পদও। এই জিহ্বার কারণে মানুষ জান্নাতে যাবে আবার জাহান্নামেও যাবে। কাউকে কথার আঘাত দিও না। এই যে কথাগুলো বললে আমার কলিজায় আঘাত করেছ। সরাসরি আমাকেও যদি কয়েকটা কথা বলতে আমার এত খারাপ লাগতো না, যতটা না তুমি তাকে বলায় লেগেছে। তাহমিদ এত হাইপার হইও না, শান্ত হও। না বুঝে বলে ফেলেছে, আশেপাশে মানুষ দেখছে। না শাওন ভাই, আমাকে বলতে দিন। আজ আমার কারণে আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা উঠেছে। আমি বর্তমান থাকা অবস্থায় কেউ একজন মাঝ রাস্তায় তার চরিত্রে কালিমা লেপন করছে। স্বামী হিসেবে আমি ব্যর্থ। আপনি নাজিফার ছেলেমানুষির কথা শুনে এখানে ভর্তি করতে বললেন। আমি নিষেধ করেছিলাম শাওন ভাই, কারণ কেউ যখন জানতে পারবে সে আমার বউ, তাহলে সবাই মনে করবে আমি তাকে এক্সট্রা কেয়ার করতেছি। আপনি বললেন কি সে তোমার বউ, এটা বলার দরকার কি? এখানে এলে তুমি টিচার আর সে স্টুডেন্ট। আজ কি হলো দেখলেন? নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। তাহমিদকে দুহাতে জড়িয়ে ধরে এক নাগালে ফুপিয়ে চলেছে নাজিফা। এক হাতে প্রেয়সীকে সযত্নে নিজের সাথে মিশিয়ে রেখেছে তাহমিদ, অন্য হাতে দিয়ে চোখের পানি মুছে দিল। সরি, আমার আরও আগে বলে দেওয়া উচিত ছিল, তাহলে আর আজ এসব হতো না। নিস্তব্ধতায় আচ্ছাদিত হয়ে গেল চারপাশ। মনে হচ্ছে এতক্ষণ প্রলয় বয়ে যাওয়া পরে প্রকৃতি ঠান্ডা হয়েছে। উপস্থিত সবাই যেন নির্বাক। মেয়েটি নিঃশব্দে কাঁদছে। তাহমিদ পুনশ্চ সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই তো একসাথে ক্লাস করো, কখনো বলতে পারবে আমি নাজিফাহকে আলাদা ট্রিট করেছি বা তোমাদের কম বুঝিয়েছি বা তাকে বেশি বুঝিয়েছি? আমাদের সম্পর্কের কথা কখনো তোমাদের সামনে উপস্থাপন করা হয়নি, কারণ আমিও প্রয়োজন মনে করেনি। আমরা স্বামী স্ত্রী বাসায়, কিন্তু কোচিং সেন্টারের এরিয়ায় পা দিল সে স্টুডেন্ট আর আমি টিচার। তাছাড়া এখানে আমি পড়াতে আসি, পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা করতে আসি না। প্রিয়জন সম্পর্কে কেউ কটু কথা বললে এটা ঠিক কতটা পীড়াদায়ক বুঝবে না। বিয়ের মাস দুয়েক পরে নাজিফা 2 দিন নিখোঁজ ছিল। আমি রাত 2টায় আমার ভাইকে নিয়ে গ্রামে রওনা দিয়েছি। পুরোটা রাস্তা শুধু দোয়া করেছি ওর যেন কিছু না হয়। সেই 2 দিন আমি কিভাবে কাটিয়েছি শুধু আমি জানি আর আল্লাহ জানে। বলতে পারো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে। অতীতের সেই বিষাক্ত, তিক্ত, কণ্টকাকীর্ণ দিনগুলোর কথা মনে পড়তেই শিউরে উঠল নাজিফার শরীর। সেই 2টো দিন তার কাছে মনে হয়েছে সে জাহান্নামে আছে। তৃষ্ণায় এক ফোঁটা পানির জন্য কাতরেছে সে। আরও শক্ত করে জড়িয়ে ধরল নাজিফা তাহমিদকে। দিনগুলোর ভাবতেই গলা শুকিয়ে এলো তার। তাহমিদ আবারও বলতে লাগল, হারিয়ে ফেলার ভয় থেকে নিজের কাছে এনে রেখেছি। নিজের বাবা মা থেকে দূরে আছে সে। তোমাকে জব্দ করা নাজিফার কয়েক সেকেন্ডের ব্যাপার। শুধু আমি বলেছি বলে সে এখনো চুপ করে আছে, কারণ এখানে আমার একটা সম্মান আছে। চুপ করে রইল তাহমিদ। কিছু ভালো লাগছে না তার। অসহ্য লাগছে আশপাশের পরিবেশ। মনে হচ্ছে বিষাক্ত হয়ে গেছে সেই পরিবেশের হাওয়া। হাওয়ায় যেন বিষ মিশে আছে।
শাওন সাহেব তাহমিদের কাঁধে হাত রাখলেন। এসব নিয়ে মন খারাপ করো না তাহমিদ, তোমাদের তো পবিত্র সম্পর্ক, কেউ কিছু বললে তো আর অপবিত্র হয়ে যাবে না। নাজিফাকে নিয়ে বাসায় যাও, মেয়েটা অসুস্থ হয়ে যাবে। তাহমিদ মলিন হাসল। ব্যাপারটা তা না, আসলে আমি আমার স্ত্রীকে সেভাবে প্রোটেক্ট করতে পারিনি, এখানেই আমার ব্যর্থতা। মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আজ পড়ার জন্য তোমাকে বকেছি বলে কি সেই রাগটা ওর উপর দেখালে? বলতে পারবে কোনোটা ভুল বলেছি? নিজের বিবেককে প্রশ্ন করো না। বাবা মা এত কষ্ট কার জন্য করে, কিসের জন্য করে? পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য? জীবন এত সোজা না, সফলতা এভাবে আসে না। কাল তোমাদের দুজনের কথোপকথনও শুনেছি। কিছু বলেছি বলো? আজ ইচ্ছে করলেই আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম, কিন্তু নিব না। নিজেকে শুধরাও, এখনো সময় আছে। এত নেগেটিভিটি নিয়ে বাঁচা যায় না। পজিটিভলি সবকিছু ভাবতে শুরু করো, জীবন সুন্দর হবে। সবার সাথে মিশার চেষ্টা করো, দেখবে ভেতরের হিংসাত্মকতা কমে যাবে। নিজের বক্ষ থেকে নাজিফাহকে আলগা করল তাহমিদ। মুখোমুখি নাজিফাহকে দাঁড় করিয়ে তার আনন নিজের হাতের আজলায় নিল। নিস্তেজ হেসে শান্ত ধীরস্থির গলায় বলল, কখনো ভাবিনি নিজের অনুভূতিগুলো মাঝ রাস্তায় দাঁড়িয়ে জনসম্মুখে ব্যক্ত করতে হবে। আমি আমার হৃদয়ের সকল আবেগ আর অনুরাগ আমার আর তোর মাঝে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলাম, সেটা হয়তো আল্লাহ চায় না। অতঃপর নাজিফার কপাল থেকে এলোমেলো ছোট ছোট চুলগুলো সরিয়ে সেখানে আলতো করে ঠোঁট ছোঁয়াল। ভালোবাসি তোকে আমি, নিজের থেকেও বেশি। ঠিক যতটা ভালোবাসলে নিজের মৃত্যুর থেকেও বেশি প্রিয় মানুষকে হারানোর ভয় হয়, ঠিক ততটাই ভালোবাসি। ভালোবাসা এক অদৃশ্য অস্পর্শনীয় অনুভূতি, যা বলে কয় হয় না, হুট করেই হয়ে যায়। অনুভূতিরা হঠাৎ করে কড়া নাড়ে মনের দ্বারে। কয়েকটা ছেলে শীষ দেয়া শুরু করল, হাত তালিও দিল অনেকে। নাজিফার চারপাশে চোখ বুলালো একবার। সবার চোখে চোখ পড়তেই লজ্জায় মুখ লুকালো তাহমিদের বুকে। ভাগ্যিস ব্যাপারটা কোচিং সেন্টারের সাথে ফাঁকা জায়গাটায় ঘটেছে। যদি মেইন রোডের পাশে হতো তো কি হতো? তাহমিদ সকলকে উদ্দেশ্য করে পুনরায় বলল, আরও একটা ব্যাপার তোমাদের এনসিওর করতে চাই। তোমরা ভাবতে পারো হয়তো আমাদের আগে প্রণয় তারপর পরিণতি। আসলে না, আগে আমাদের পরিণতি ঘটেছে তারপর প্রণয়। আমরা হলাম সরকারি সনদ প্রাপ্ত হালাল প্রেমিক যুগল, তাই না নাজিফা? কথাটা কর্ণগোচর হতেই সবার অলক্ষ্যে নাজিফা খামচি দিল তাহমিদের পিঠে। এই যে তোমাকে বলছি। মেয়েটি তাকালো তাহমিদের দিকে। কাঁদতে কাঁদতে চোখ মুখের নাজেহাল অবস্থা। ফুপাচ্ছে সে। এতগুলা মানুষের সামনে আজ নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তাহমিদ বলল, একজন বড় ভাই হিসেবে বলছি, কখনো কারো চরিত্র সম্ভ্রম নিয়ে কথা বলো না, আঙুল তুলো না। নারী বলো আর পুরুষ উভয়ের কাছে তার চরিত্র সবকিছুর ঊর্ধ্বে। আমি ছেড়ে দিয়েছি বলেই যে অন্য কেউ ছেড়ে, এমন কিন্তু নয়। নাজিফা রিনরিনে গলায় বলল, আমি বাসায় যাব, এখানে আর ভালো লাগছে না। বেলা নামতে শুরু করেছে। পশ্চিমাকাশে দেখা যাচ্ছে গোধূলির রক্তিম আভা। পক্ষীরা নীড়ে ফিরতে শুরু করেছে। নাজিফার আঙুলের ভাঁজে আঙুল রেখে হাঁটতে শুরু করল তাহমিদ। পিছু ডাকল জান্নাত। দাঁড়িয়ে পড়ল দুজন। জান্নাত ওদের কাছে গিয়ে দুজনের কনিষ্ঠা আঙ্গুলে কামড় দিল। নজর না লাগুক আমার দেখা বেস্ট কাপলের উপর। প্রত্যুত্তরে হাসল দুজন। ওরা চলে যেতেই শাওন সাহেব মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, তোমার নাম নূর রাইট? তুমি আজ আমার ক্লাসেও পড়া দিতে পারোনি।
তাহলে আমার রাগটা কার উপর দেখালে? ওই মেয়েটার উপর? নিজের বিকৃত চিন্তাভাবনার জন্য মা বাবার শিক্ষার দিকে আঙুল তুলতে কাউকে বাধ্য করো না। কোনো বাবা মা চায় না তার সন্তান খারাপ হোক। ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হয়। এখনো সুযোগ আছে। তাহমিদ কিন্তু তোমার শিক্ষক। শিক্ষকের মনে আঘাত দিয়ে কেউ কখনো সফল হয়নি। নত স্বীকার করে মাফ চেয়ে নিও। আবার লোক দেখানো মাফ চাইতে হবে না। যদি ভেতর থেকে অনুতপ্ত হও তবে। এখন সন্ধ্যা হতে চলেছে। সবাই বাসায় যাও। অনবরত কেঁদে চলেছে সে। হয়তো উপলব্ধি করতে পারছে নিজের ভুলগুলো। ভিড় থেকে কেউ একজন বলে উঠল, প্রথম প্রথম তো তুমি আমার পিছনেও লাগতে। তোমার সমস্যা একটাই, কেউ রেগুলার ক্লাসে পড়া বলতে পারলে তোমার তা সহ্য হয় না। শুধু তোমার কারণে আমি পড়া শিখলেও বলি না। আমার মাঝে কতটুকু জ্ঞান শুধু আমি জানি। এখানে পড়াশোনা করতে এসেছি, ক্রোধানলে রেষারেষি করতে না। ওর সাথে থাকা সেদিনের মেয়েটি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে সেদিনই নিষেধ করেছিলাম, শুনিসনি। আজ তো আমাকে কিছু না বলেই নিজের রাগ ক্রোধ মিটাতে এলি। কি হলো? নিজের ফাঁদে নিজে পা দিলই। হয়তো আমার পিছনেও লাগতি। তোর সাথে চলি বলে লাগিস না। নিজের ভেতরে হিংসা নামক বস্তুটাকে আর পুষিস না। বাসায় যা, এখনই মাগরিবের আজান দিবে। রিকশায় যাবি নাকি হেঁটে যাবি? তাহমিদের প্রশ্নের কোনো জবাব দিল না নাজিফা। অনুভূতিহীন হয়ে দৃষ্টি স্থির রেখে হাঁটতে লাগল সে। তাহমিদ পুনশ্চ প্রশ্ন করল, আইসক্রিম খাবি নাকি ফুচকা খাবি? এবারও নিশ্চুপ, নিরুত্তর নাজিফা। মুখে কুলুপ এঁটেছে সে। নাজিফার নির্জীবতা দেখে বক্ষস্থল থেকে নির্গত হল দীর্ঘ নিঃশ্বাস। আশপাশটা একবার চোখ বুলাল সে। মোটামুটি নীরব আর কোলাহল মুক্ত। মাঝে কয়েকটা রিকশা যাচ্ছে। দাঁড়িয়ে পড়ল সে। তাহমিদ দাঁড়িয়ে যেতেই পা থেমে গেল নাজিফার। প্রাণহীন দৃষ্টি নিক্ষেপ করল তাহমিদের পানে। তাহমিদ এক পা করে তার মুখোমুখি হয়ে দাঁড়াল। দুজনের মাঝে কয়েক ইঞ্চির দূরত্ব। তাহমিদের গরম শ্বাস আছড়ে পড়ছে নাজিফার গায়ে। এতটা কাছাকাছি আসায় হৃৎপিণ্ড তড়িৎ গতিতে লাফাতে শুরু করল। কিছুক্ষণ আগেও তো তাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না। নাজিফা তো একেবারে মিশেছিল তাহমিদের সাথে, তখন তো এমন অনুভব হয়নি। তাহমিদ এই অতর্কিত কাছে আসায় নাজিফার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। তাহমিদ যখন আরও একটু দূরত্ব ঘুচালো, লজ্জায় মিয়ে গেল সে। অধর কোণে লাজুক হাসি। তাহমিদ তার অধর জোড়া নাজিফার গাল বরাবর নামাতেই পরম আবেশে চোখ বন্ধ করে নিল সে। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর যখন তাহমিদের আবেগ মিশ্রিত কোনো ছোঁয়া পেল না, চট করে চোখ মেলে তাকাল সে। সাথে সাথে চোখ মেলেই সে দেখতে পেল তাহমিদ কিছুটা দূরত্বে দাঁড়িয়ে হাত ভাঁজ করে ক্রূর হাসছে। নাজিফা ভ্রু কুঁচকে তাকাল তাহমিদের দিকে। তাহমিদ হাসতে হাসতে বলল, আমার চুমু খাওয়ার জন্য মনে হচ্ছে মরিয়া হয়ে আছিস। কাছে যেতেই আদুরে ছোঁয়া নেওয়ার একেবারে চোখ বন্ধ করে ফেললি। তুই কিন্তু চালাক আছিস। আমার দেহের সকল ভিটামিন হরণ করে নিজের বেলায় বুড়ো আঙুল দেখাস। আচ্ছা, যা চুমু দিব তবে তোর ঠোঁটে। দিব কি? তাহমিদের এমন অসংযত লাগামছেড়া কথা শ্রবণেন্দ্রিয় হতেই লজ্জা যেন গ্রাস করল নাজিফার সমস্ত কায়া। কান দিয়ে গরম ধোঁয়া বেরুচ্ছে। লজ্জায় লাল হল তার গাল। কয়েক পা এগিয়ে এসে তাহমিদ নাজিফার গা ঘেঁষে দাঁড়াল। তাহমিদকে পুনশ্চ কাছে আসতে দেখে ত্রোপায় একেবারে নুয়ে যায় নাজিফা। এই তো আমার লজ্জাবতী নাজিফা। নিষ্প্রাণ, নির্জীব, নিস্তেজ আননে আমার নাজিফাকে একদম মানায় না। একদমই না। আমার নাজিফা তো প্রাণবন্ত, প্রাণোচ্ছল।
যার মাথায় দুষ্টুমি খেলা করে সারাক্ষণ, আর ঠোঁটে থাকে বাঁকা হাসি। কাউকে নাস্তানাবুদ করার আনন্দে সে হাসতে থাকে অবিরত। চারিদিকে আবছা আলোয় আবছা অন্ধকার। মাথার উপর জ্বলে উঠল সোডিয়ামের আলো। চারিদিকে শুনশান নীরবতা। সময় গড়ানোর সাথে সাথে এই নিস্তব্ধ পরিবেশ কোলাহলপূর্ণ হয়ে যাবে। অফিস ছুটি হবে, কেউ হাঁটতে বের হবে। পায়ে পা মিলিয়ে হাঁটছে নাজিফাহ আর তাহমিদ। নাজিফাহ হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে রিনরিনে গলায় বলল, কি অদ্ভুত না? নাজিফাহ দুনিয়া মানে ছিল গাছে চড়া, পাকা ফল চুরি করা, বাচ্চাদের সাথে খেলা, কাউকে নাস্তানাবুদ করা। হুট করেই নাজিফার বদলে গেল, একেবারেই বদলে গেল। তার পুরো দুনিয়াটা এখন তাহমিদময়। নাজিফার হৃদয় এখন তাহমিদের দখলে। সমস্ত মন জুড়ে শুধু তাহমিদের বসবাস। ভালোবাসা সুন্দর, তাই না? নাজিফার মুখে ভাই সম্বোধন ছাড়া নাম শুনে হাত শক্ত করে ধরল নাজিফার। তাহমিদময় এই শব্দটিতে যেন তার সকল আবেগ ঢেলে দিয়েছে। তাহমিদের মনের মধ্যে শীতল হাওয়া বইতে শুরু করল। বড় প্রশান্তির এই হাওয়া, যে হাওয়া হুট শুরু হওয়া ঝড়কে একেবারে শান্ত করে তোলে। আসলেই ভালোবাসা সুন্দর, যা কখনো বর্ণনা করা যায় না। নাজিফাহ। তাহমিদের স্নিগ্ধশীতল গলার ডাক শুনে চকিত হয় নাজিফাহ। তুই 15 আর 16 বছরের মাঝামাঝি বয়সের এক কিশোরী। তোর এখন বাস্তবিক জ্ঞান খুব কম। আবেগটাই বেশি কাজ করবে। 2-4 বছর পরে এই আবেগ কেটে যাবে। দেখা যাবে তখন তোর আমাকে ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। হয়তো ভালোবাসাও ফিকেও হয়ে যাবে। তখন কি আমাকে ছেড়ে চলে যাবি? নাজিফাহ মলিন নিস্তেজ হেসে বলে উঠল, মনের এই পরিবর্তনটা আমার না হয়ে আপনারও তো হতে পারে। নাজিফার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমার যে আর এখন আবেগের বয়স নেই। আমার সবটাই অনুরাগ, মায়া। মায়া কাটানো যায় না কখনো, আর না মায়া কখনো নিঃশেষ হয়। আর যদিও আমার আবেগ কাজ করে, তাহলে বলবো এই আবেগ আমার অনন্তকাল, অবিনশ্বর থাকুক। আমি চিরকাল বেঁচে থাকব না, তবে অমরত্ব পাক আমার আবেগ। নাজিফাহ মনে মনে কুটিল হেসে তাহমিদকে বলে, আচ্ছা, যদি আমি আপনাকে ছেড়ে চলে যাই কি করবেন? মরে যাব। তাহমিদের সোজাসাপটা কথায় পা চলা থেমে গেল নাজিফার। এই উত্তর সে আশা করেনি। সে তো মজা করেই বলেছে, তাই বলে এমন কথা বলবে? নিস্তব্ধ, নীরব গভীর রাতের ন্যায় তমসাচ্ছন্ন হয়ে গেল তার আনন। হাস্যোজ্জ্বল মুখে নেমে এলো প্রগাঢ় আধার। কোনো কথা না বলে আবারও হাঁটতে লাগল দুজন। নাজিফার এমন নিস্তব্ধতা দেখে উচ্চ শব্দে হাসল তাহমিদ। যেই প্রশ্নের উত্তর হজম করতে পারবি না সেই প্রশ্ন করিস কেন? এবারও কোনো কথা না বলে নৈশব্দে পা ফেলে হাঁটতে লাগল সে। কথা বলতে ইচ্ছে করছে না তার। নাজিফার এমন নীরবতা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। হয়তো দেহের মৃত্যু ঘটবে না, মনের মৃত্যু ঘটবে আমার। আমার আবেগ আর ভালোবাসার মৃত্যু ঘটবে। শ্বাস প্রশ্বাস সচল থাকলেও পরিণত হব জীবন্ত লাশে। নাজিফা আকস্মিক তাহমিদের বাহু জড়িয়ে বলে, আপনি এমন কেন তাহমিদ ভাই? বয়সে আপনার থেকে ছোট হতে পারি, তাই বলে কি ভালো মন্দ বুঝি না? আপন ভালো তো পাগলেও বুঝে। আমার সকল সুখ যে আপনাতেই নিহিত। আমি এমন কারণ তুই আমাকে ভাই বলে ডাকিস। একটু আগেই তো নাম ধরে ডাকলি। আহা! আবেগ মিশ্রিত নাম শুনেই কর্ণদ্বয় একেবারে শান্ত হয়ে গেছিল। নাজিফার জিভে কামড় দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ওটা তো কথার কথায় মুখে নিয়েছি। আপনি আমার কত বড় আপনাকে নাম ধরে ডাকবে? আমার দ্বারা সম্ভব না।
আমি তাহমিদ ভাই বলেই ডাকব। তাহমিদ অবাক হওয়ার ভান ধরে বলে, কি বলছিস? ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চা তো কনফিউজড হয়ে যাবে, বাবা ডাকবে নাকি মামা। পরে তো বাবা ডাকার বদলে বাবা আর মামা মিক্স করে ডাকবে। তাহমিদ পুনশ্চ নাজিফাহকে লজ্জা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বুঝতেই নাজিফাহ প্রসঙ্গ বদলানোর জন্য বলল, আপনি নূরকে এভাবে না বললেও পারতেন। মেয়েটা কিভাবে কাঁদছিল। চোখ মুখ শক্ত হয়ে এলো তাহমিদের। কি করা উচিত ছিল আদর? ওর তো কপাল ভালো ছেলে হলে গাল দুইটা আস্ত থাকত না। ফুচকা খাব। ফুচকা খাওয়ার অফার সীমিত সময়ের জন্য ছিল। অফারের মেয়াদ শেষ। খুনসুটিতে মত্ত হয়ে একসাথে পা ফেলে চলতে লাগল দুজন। এই তো একসাথে জীবনের পথ চলা শুরু। নাজিফার ঢাকা যাওয়ার পরে নাজিফার মতিগতি খেয়াল করেছ? কতটা পরিবর্তন ওর মাঝে। তাহমিদ পাশ ঘেঁষে দাঁড়ালে লজ্জায় মিয়ে যায় সে। কত কৌশলে তাহমিদের পছন্দ অপছন্দের সবকিছুর কথা জেনে নিল আমার কাছ থেকে। মাত্রই কাপে চুমুক দিয়েছিল ফাহমিদা বেগম। ননদের কথায় মুচকি হাসল সে। মেয়ের পরিবর্তন তিনিও লক্ষ্য করেছেন। হুট করেই যেন উনার মেয়ে বড় হয়ে গেল। ওয়াহিদা পুনশ্চ বলল, দুটোকে এবার তাহলে এক করা উচিত। কি বলিস ভাই? জামান সাহেব ফোন কেটে বলেন, তোমার ছেলেকে মানাতে পারবে? তাহমিদ তো নাজিফার প্রাপ্ত বয়স হওয়ার অপেক্ষায় আছে। এসব করতে গেলে তোমার ছেলে কিন্তু রেগে যাবে ওয়াহিদা। পরে হিতে বিপরীত হবে। জামান ঠিক বলেছে ওয়াহিদা। খালেদ মোশাররফের কথায় ওয়াহিদা মুচকি হেসে বলেন, দেখো না আমি কি করি। কলিং বেল চাপতেই গোমরা মুখে দরজা খুললেন আমেনা বেগম। তাহমিদ হেসে কিছু একটা বলতেই আমেনা বেগম বলেন, আর এসেছিস কেন বাসায়? রাস্তায় থেকে গেলেই পারতি। বুড়ো একটা মানুষ যে বাসায় একা সে নজর তো কারো নেই। নাতি নাতনিদের সাথে থাকার লোভে এখানে এলাম। আর কেউ আমাকে সময়ই দেয় না। দাদির অভিমানী কথা শুনে তাহমিদ মৃদুস্বরে হেসে আলতো করে জড়িয়ে ধরল। আজ অনিচ্ছাকৃত দেরি হয়ে গেছে দাদি, আর হবে না। নাজিফা আমেনা বেগমের একটা হাত ধরে বলল, তুমি কিন্তু তোমার আর দাদুর প্রেম কাহিনীতে আটকে আছো। আর কিন্তু বলনি। আজ তোমার কোলে মাথা আবার তোমাদের গল্প শুনব। আমেনা বেগম কপাল কুঁচকে বলেন, এক গল্প মানুষ কবার শুনে। কিছু কিছু গল্প কালজয়ী হয় না কখনো। সর্বদা সবসময় নতুন থাকে। পরদিন কোচিংয়ে আসতেই সবাই ঘিরে ধরল নাজিফাকে। এক একজনের এক এক রকম কথায় যেমন ভালো লাগছে তেমনি লজ্জাও লাগছে। স্যার তোকে খুব ভালোবাসে তাই না রে? ইস, কালকে স্যার কি কিউট করে তোকে প্রপোজ করল। আমাদের গম্ভীর স্যার এত রোমান্টিক নিজ চোখে না দেখলে জীবনেও বিশ্বাস করতাম না। বাসায় মনে তোকে আরও কেয়ার করে ভালোবাসে তাই না? এমন আরও অনেক কথা নাজিফার শ্রবণগ্রন্থিতে পৌঁছাতেই লজ্জা আর ত্রোপায় মাথা অধঃকৃত করে ফেলে সে। জান্নাত খোঁচা দিয়ে বলল, কি রে নাও, তুই কি লজ্জা পাচ্ছিস? তোকে লজ্জা পেলে একেবারে নতুন বউয়ের মতো লাগে। আরও মিয়ে গেল নাজিফা। সবাই এটা সেটা বললেও শুধু একজন কর্নারে চুপচাপ বসে রইল। ক্লাস টাইম শুরু হতেই যে যার জায়গায় গিয়ে বসল। তাহমিদ প্রবেশ করল শ্রেণীকক্ষে। আজকের টপিক বোর্ডে লিখে পশ্চাতে ফিরতেই দেখল নূর দাঁড়িয়ে আছে। তাহমিদ স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, কোনো সমস্যা? কালকের টপিক বুঝোনি? আবার বুঝাই দিতে হবে? নিরুত্তর সে। হঠাৎই সে ফোঁপাতে শুরু করে। তাহমিদ পুনরায় জিজ্ঞেস করে, শরীর খারাপ লাগছে? মাথা তুলে তাকায় নূর। চক্ষুদয়ে পানি টইটম্বুর। আমাকে মাফ করে দিন স্যার। আমাকে বদদোয়া দিবেন না।
আমি জীবনে কিছু একটা করতে চাই স্যার। আমি আমার বাবার ভরসার হাত হতে চাই। আপনি আমার প্রতি নারাজ হলে আমি জীবনে সফল হব না। আমার মা নেই স্যার। ভাইকে জন্ম দেওয়ার সময় মারা গেছে। ভাইও স্পেশাল চাইল্ড। আমাদের কথা চিন্তা করে বাবা আর বিয়ে করেনি। আমার কাছে মনে হতো কেউ যদি রোজ পড়া শিখে আসে তাহলে সে আমার থেকে এগিয়ে যাবে, আর আমি পিছিয়ে যাব। সেজন্য আমি পিছু লাগতাম। আর এমন করব না স্যার। হিংসা কাজ করে আমার বেশি। হিংসা আমাকে দাবিয়ে রেখেছে। আমার বাবার অনেক আশা স্যার আমাকে নিয়ে। ক্লাসের সবাই তাকিয়ে আছে ওর দিকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল তাহমিদ। মার্কার পেনেট মুখটা আটকে বলল, কারো সফলতা কেউ নিয়ে যায় না, কারো রিজিকও কেউ নিতে পারে না। আমাদের ভাগ্য আগে থেকেই ফিক্সড। তুমি আমার ছোট বোনের মতো, তোমাকে বদদোয়া দিব কেন? মানুষ ভুল করে না। তুমি অনুতপ্ত হয়েছ, এটাই অনেক। নূর চোখের পানি মুছে ক্লাসের সকলের উদ্দেশ্যে বলল, যাদের যাদের মনে হবে আমি তাদের সাথে অন্যায় করেছি আমাকে মাফ করে দিও। আমার বাবা আর ভাইয়ের জন্য দোয়া করো। তাহমিদও সকলকে উদ্দেশ্য করে বলল, এই বিষয়টা এখানেই ক্লোজ। এসব বলে আর ওকে কেউ পিঞ্চ মেরে কথা বলবে না। এখন সবাই ক্লাসে মনোযোগ দাও। সবগুলো ক্লাস শেষ করে বাহিরে এসে দাঁড়িয়ে আছে নাজিফা। জান্নাতের সাথে কথা বলার ফাঁকে মনে হলো সে কাউকে দেখেছে কিন্তু ঠাহর করতে পারেনি। তার কিছুক্ষণ পরে একজন মহিলা পুরো শরীর বোরকায় ঢেকে নাজিফাহদের দিকে এগিয়ে আসতে লাগল। নাজিফার বেশ পরিচিত মনে হলেও পাত্তা দিল না, কারণ এখানে তার পরিচিত কেউ নেই। মহিলাটি নাজিফার মুখোমুখি দাঁড়াতেই আপাদমস্তক চোখ বুলাল সে। অতঃপর নাজিফাহ ফুপি বলে জড়িয়ে ধরল। জান্নাত আহাম্মকের মতো তাকিয়ে আছে নাজিফার দিকে। নাজিফাহ জড়িয়ে ধরেই বলল, তোমায় আমি চিনে ফেলেছি ফুপি। সেই কখন থেকে মনে হচ্ছিল আমি কাউকে দেখেছি কিন্তু ঠাহর করতে পারেনি। তোমার চলার ধরন দেখে কনফিউজড হয়ে গিয়েছিলাম। ওয়াহিদা মুখের নেকাব তুলে বললেন, যা চিনে ফেললি। নাজিফাহ ওয়াহিদার একটা হাত জড়িয়ে ধরে বলল, যত যাই বলো রক্ত বলে কথা। হাজার মাইল দূরে থাকলেও চুম্বকের মতো টানে। ফাহিম দৌড়ে ওদের সামনে এসে হাঁটুতে হাত রেখে হাঁপাতে লাগল। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি বলে আসবে না মা? ভাড়া মিটিয়ে দেখি তুমি নেই। এতক্ষণ তো মুখ খোলা ছিল, ঢাকলে কেন? আমি এদিক ওদিক খুঁজতে খুঁজতে হয়রান। তুমি যে আসবে তোমার ছেলে জানে? ছেলে জানে, তুই আর মা জানিস না। কথা বলতে বলতে বের হল তাহমিদ। এখানে মাকে দেখে কপাল কুঁচকাল সে। এগিয়ে এসে বলল, তোমাকে না নিষেধ করলাম এখানে আসার দরকার নাই। তুমি তো এমনিতেও ক্লান্ত। আমেনা বেগম দরজা খুলে ওয়াহিদা আর ফাহিমকে দেখেই প্রশস্ত হাসলেন। ওয়াহিদা আর আমেনা বেগমের চোখাচোখি হতেই দুজন দুজনের দিকে তাকিয়ে বাঁকা হাসলেন। আমেনা বেগম রুমে তছবি জপছেন। ফাহিম আর তাহমিদ রুমে বসে পড়াশোনা নিয়ে আলোচনা করছে। ওয়াহিদা আর নাজিফাহ রান্না করছে। ওয়াহিদা রান্না করছে আর নাজিফাহ পাশে দাঁড়িয়ে দেখছে আর এটা সেটা এগিয়ে দিচ্ছে। আজকের আয়োজন হাঁসের মাংস আর খিচুড়ি। টেবিলে খাবার দিতেই দুই ভাইয়ের চোখ খুশিতে চকচক করতে লাগল। ফাহিম ক্ষুধিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কতদিন পরও হাঁসের মাংস খাব। মা আগে বলবে না তাহলে কয়েকদিন না খেয়ে প্রিপারেশন নিতাম। নাজিফাহ মুখ বাঁকিয়ে বলল, রাক্ষস যে, আস্ত একটা গরু জবাই করে তোকে দিলও বলবি আরও দাও। ফাহিম দাঁত কেলিয়ে বলল, সেম টু ইউ বেহেনজি। ওপস সরি ভাবিজি।
মুখ ভেঙচি দিল নাজিফা। তাহমিদ মৃদু হেসে বলল, ইস, কতদিন পর তোমার হাতের রান্না করা হাঁসের মাংস খাব। পরিষ্কার করার অলসতায় বাসায় আনা হয় না। রাতে ঘুমানোর সময় এক বিছানায় গাদাগাদি করে নাজিফা, ওয়াহিদা আর আমেনা বেগম শুয়ে পড়লেন। অন্য রুমে ফাহিম আর তাহমিদ। পরদিন সকাল হতেই ফাহিম চলে যায় নিজ গন্তব্যে। স্বাভাবিক দিনের মতো দিনটির ইতি ঘটলেও বিপত্তি ঘটে রাতের বেলা। ওয়াহিদা বেগম বেঁকে বসলেন এক বিছানায়, তিনজন থাকবেন না, আর এই শীতে কাউকে ফ্লোরেও থাকতে দিবেন না। মায়ের মতিগতি ঠিক ঠাহর করতে পারছে না তাহমিদ। কপাল কুজিত করে নিষ্পলক তাকিয়ে আছে মায়ের দিকে। তা তুমি কি করতে চাইছ, মা? ওয়াহিদা মুখে হাসি ফুটিয়ে বলেন, তুই আর নাজিফা একসাথে থাক, আমি আর মা একসাথে, ব্যাস। এতক্ষণে মায়ের ছলচাতুরি ধরতে পারল তাহমিদ। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। নাজিফা বিস্মিত গলায় বলল, তুমি এসব কি বলছো ফুপি? এই তুই চুপ থাক। শুনো মা, এসব আজাইরা চিন্তা বাদ দাও আর ঘুমোতে যাও। কাল সকালে নাজিফার কলেজ আছে। বলেই দাঁড়ালো না তাহমিদ। প্রস্থান করল সেখান থেকে। ওয়াহিদা রাগী চোখে তাকিয়ে আছে ছেলের যাওয়ার পানে। আমেনা বেগমও চুপচাপ আছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আচমকা ওয়াহিদা বললেন, নাজিফা, যা তো আমার জন্য আদা চা করে আনো। মাথাটা ভীষণ ধরেছে। এই রাতে বেলা চা খাওয়ার কথা শুনে কপালে ভাঁজ পড়ে নাজিফার। রাতের বেলা চা খাওয়া মানে ঘুমকে টাটা বাই বাই জানানো। তুমি এই রাতে চা খাবে? তাহলে তো আর ঘুম আসবে না। তার চেয়ে ভালো ঘুমালেই সেরে যাবে। ওয়াহিদা মৃদুস্বরে ধমক দিয়ে বললেন, তোকে যা বলছি তাই কর। শাশুড়ির সেবা করতে করতে হাঁপিয়ে গেছিস নাকি? আমি কখন বললাম এই কথা? গাল ফুলিয়ে নাজিফা চলে গেল রান্নাঘরে। ওয়াহিদা আমেনা বেগম ধরে চললেন শোবার ঘরের দিকে। অনেক সময় নিয়ে চা বানালো নাজিফা। চা বানানো শেষে কাপ নিয়ে ছুটল শোবার ঘরের দিকে। দরজার কাছে এসেই বুঝতে পারল ভেতর থেকে লক করা দরজা। পরপর কয়েকটা টোকা দিল নাজিফা। কোনো সাড়া শব্দ নেই। বার কয়েক ডাকল আমেনা বেগম এবং ওয়াহিদাকে। এবারও কোনো প্রতিক্রিয়া পেল না সে। বাধ্য হয়ে ছুটল তাহমিদের রুমের দিকে। চাকরি সংক্রান্ত খবর আছে কিনা তাই দেখছিল তাহমিদ বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে। হঠাৎ নাজিফাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, কিছু বলবি? ফুপি ভেতর থেকে দরজা আটকে দিয়েছে। এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তাহমিদ। ভেতর থেকে দরজা আটকে দিয়েছে? তুই বাইরে কি করছিলি? নাজিফা কাদো কাদো হয়ে বলল। ফুপি বলল তার নাকি মাথা ধরেছে চা করে দিতে। চা বানিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। তপ্ত শ্বাস ফেলল তাহমিদ। বিড়বিড় করে বলল, মায়ের চালাকি ধরতে পারলি না? আমি ঘুমাবো না? তাহমিদ ল্যাপটপ শাট ডাউন করে বলল, তুই এখানে শুয়ে পড়, আমি ড্রয়িং রুমে ম্যানেজ করে নিব। এই ঠান্ডায় ড্রয়িং রুমে শোবেন? ঠান্ডা লেগে যাবে তো। ভারী কাঁথা আছে। সমস্যা নেই। মাঝরাতে হাঁসফাঁস করতে লাগল তাহমিদ। এপাশ ওপাশ করছে কিন্তু ঘুম আসছে না। শুয়া থেকে উঠে ধীর পায়ে চলল রুমের দিকে। নাজিফা গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। তাহমিদ গিয়ে বসল নাজিফার কাছে। অপলক তাকিয়ে রইল ঘুমন্ত প্রেয়সীর অভিমুখে। ড্রিম লাইটের আবছা আলোয় বড্ড মায়াবী লাগছে নাজিফাকে। নাজিফার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল তাহমিদ। ঠোঁট ছুয়ালো হাতের উল্টো পৃষ্ঠে। আকস্মাৎ চোখ মেলে তাকায় নাজিফা। চোখে সামনে পুরুষ অভাব দেখেই চাপা গলায় চিৎকার করে উঠে বসে সে। তাহমিদ ধীর গলায় বলে,
ভয় পাস না, আমি তোর তাহমিদ ভাই। বলেই বেড সাইডের ল্যাম্প জ্বালালো। তাহমিদের চেহারা স্পষ্ট হতেই নাজিফা শক্ত করে জড়িয়ে ধরল তাহমিদকে। ভয়ে হাত কাঁপছে তার। ঘন ঘন শ্বাস ফেলেছে সে। তাহমিদও দুহাতে আগলে নিল নাজিফাকে। মাথায় হাত বুলিয়ে বলে, ভয় পেয়েছিস? শুকনো ঢুক গিলে নাজিফা ফিসফিস করে বলল, পানি খাব। নাজিফার অস্থিরতা একটু কমতেই নিজের থেকে ছাড়ালো তাকে। নাজিফার চোখে মুখে এখনো আতঙ্ক বিদ্যমান। রুমে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢালল তাহমিদ। গ্লাসটা নাজিফার হাতে দিয়ে বলল, আমি আছি তো। তাহমিদ বর্তমান থাকা অবস্থায় তাহমিদকে ডিঙিয়ে কে তোকে ছুতে আসবে? এত সাহস কার? আপনি তো ড্রয়িং রুমে থাকবেন বলেছিলেন, এখানে কেন? নাজিফার প্রশ্নে চমকে উঠে তাহমিদ। এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না সে। কিয়ৎকাল নীরব রইল সে। নিজের চোখকে শান্তি দিচ্ছিলাম একটু। চোখের তৃপ্তি মিটচ্ছিলাম। নির্বোধের মতো তাকিয়ে রইল নাজিফা। নাজিফার চিৎকার শুনে উঠে এসেছিল ওয়াহিদা। আড়াল থেকে দুজনকে একসাথে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করার আগে দুষ্টু বুদ্ধি আটলেন তিনি। মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে তড়িৎ গতিতে রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেললেন। এই নিস্তব্ধ নির্জন রজনীতে আকস্মাৎ ভয়াল শব্দ কর্ণগোচর হতেই নাজিফা পুনশ্চ তাহমিদকে শক্ত করে জড়িয়ে ধরল। তীব্র তপ্ত শ্বাস ফেলে নাজিফাকে আগলে নিল তাহমিদ। নাজিফা তাহমিদের টি শার্ট খামচে ধরে বলল, আপনি এখান থেকে যাবেন না প্লিজ। আমার ভয় করছে খুব। মুখ গোমরা করে কলেজের জন্য রেডি হচ্ছে নাজিফা। কারো সাথেই কথা বলছে সে। আমেনা বেগম আর ওয়াহিদাও সেই রাগকে পাত্তা দিচ্ছে না। নাজিফা রেডি হয়ে ডাকতে লাগল তাহমিদকে। বাসার পোশাক তাহমিদের গায়ে দেখে কপালে ভাঁজ পড়ে নাজিফার। আপনি আজ বের হবেন না? না, আয় তোকে রিকশা করে দিয়ে আসি। রিকশায় উঠে বসার পর তাহমিদ রিকশাওয়ালাকে বলল, এত তাড়াতাড়ি রিকশা চালানোর দরকার নাই। আপনি আস্তে ধীরে চালিয়ে যাবেন, ঠিক আছে? আর তুই রিকশার একপাশ শক্ত করে ধরে রাখবি। আমি কিন্তু সাথে নেই যে তোকে সামলে নিব। আমি ভাড়া দিয়ে দিয়েছি। কলেজ ছুটির পরে কোথাও যাবি না, আমি যাব কলেজে তোকে নিতে। আরও কিছু বলতে নিবে নাজিফা বলে উঠল, আর কিছু বলতে হবে না আপনাকে। আমি কিন্তু সেই প্রথম দিনের নাজিফা নই। বাসায় প্রবেশ করে তাহমিদ আমেনা বেগমকে নিজের রুমে ডাকল। আমেনা বেগম রুমে যেতেই তাহমিদ বলল, মায়ের সাথে তো কথাগুলো বলতে পারবো না, তাই তোমাকে বলা। কয়েকদিন আগে তোমাকে কি বলেছিলাম? যদি মনে হয় নাজিফাকে আমার একান্তে প্রয়োজন তাহলে তোমাকে আমি বলবো। তাহলে তোমরা উঠে পড়ে কেন লেগেছে? ভয় পাচ্ছ যদি আমাদের মতিগতি পরিবর্তন হয়ে যায় এজন্য? সেক্ষেত্রে তোমাকে আমি কথা দিতে পারি আমার সবটা জুড়ে শুধু নাজিফা। আর নাজিফার কথা বলতে গেলে ও নিতান্ত বাচ্চা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়তো মতিগতি, আবেগ, ভালোবাসার পরিবর্তন হতেও পারে। ফিকে হয়ে যেতে পারে আমার নামের সমস্ত অনুরাগের। তখন আমি সানন্দে নাজিফার সকল সিদ্ধান্ত মেনে নিব। যে মায়া সময় গড়ানোর সাথে সাথে কেটে যাবে সেই মোহ মায়া তাহমিদের দরকার নেই। তাছাড়াও নাজিফা মাত্র 16 বছরে পা দিল। আমরা একসাথে থাকলাম। আমি পুরুষ মানুষ দাদি, তার উপর নাজিফা আমার স্ত্রী। একটা সময় নিজের কাছে করা প্রতিজ্ঞা ভুলে গিয়ে নাজিফাকে কাছে টেনে। ঠিক যতটা কাছে স্বামী আর স্ত্রী থাকে, দুজনের মাঝে দূরত্ব থাকে না বিন্দুমাত্র। তারপর কি হবে? ভুলক্রমে যদি ও কনসিভ করে ফেলে তখন কি হবে? একজন মেয়ের গর্ভধারণের পরিপূর্ণ বয়স হচ্ছে 20 বছর।
তাও যদি বাদ দেই তাহলে 18। অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ মানেই লাইফ রিস্ক। নাজিফাহকে মৃত্যু ঝুঁকিতে রেখে আমি একদণ্ডও শান্তিতে থাকতে পারব না দাদি। এই ব্যাপারগুলো নিয়ে আর ঘাটাঘাটি করো না। মাকে বুঝাও। আমি স্বামী হয়ে যদি অপেক্ষা করতে পারি তোমরা কেন পারবে না? তার চেয়ে ভালো নাজিফাহ বড় হোক, সংসার ধর্ম বুঝতে শিখুক। আমি অপেক্ষা করি বাচ্চা বউ বড় হওয়ার। কোনো প্রকার টু শব্দ করলেন না আমেনা বেগম। নৈশব্দে প্রস্থান করল সেখান থেকে। সময় গড়ায় চোখের পলকে। রাত্রি শেষ করলেও একটি নতুন দিনের সূচনা। কেউ জন্ম নেয়, কেউ মৃত্যুবরণ করে, আবার কেউ নতুন সম্পর্কে জোড়ায়, কারো কারো ঘটে বিচ্ছেদ। এমন করেই চলে যাচ্ছে দিন। নিজের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে সপ্তাহ খানেকের মাথায় বিদায় নিয়েছিল ওয়াহিদা। এর মাঝে কয়েকদিন এসে ফাহমিদা বেগমও থেকে গেছে। নাজিফার ফাইনাল শেষ হলো সেই কবেই। আজ রেজাল্ট দেওয়ার কথা, সেজন্য আলোচনা সভা হচ্ছে কলেজে। রেজাল্ট কার্ড পেয়ে খুশিতে আটখানা নাজিফা, কারণ টেনেটুনে সকল বিষয় পাশ করেছে। ফেইল নামক শব্দ কানের ঠিক 2 ইঞ্চি নিচ দিয়ে গেছে। ফেইল নামক শব্দটাকে ডিঙিয়ে পাশে করেছে, এতেই খুশি সে। জান্নাত 4 বিষয়ে ভালো নাম্বার পেলেও 3 বিষয়ে খুব নাম্বার পেয়েছে। কাদো কাদো মুখে তাকিয়ে আছে নাজিফার দিকে। বাসায় গেলে রক্ষে নেই তার। নির্ঘাত বাবা রেজাল্ট দেখলে রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নাজিফা রেজাল্ট কার্ড দেখালো তাহমিদকে। কার্ড হাতে নিয়ে এক এক করে সব বিষয়ের নাম্বার দেখার পর শুকনো হেসে বলল, আমি হয়তো টিচার বা গাইডলাইন হিসেবে ব্যর্থ, না হলে রেজাল্ট আরও ভালো হতো। হয়তো প্রপার গাইড করতে পারিনি তোকে। হাসিখুশি মুখটা চুপসে গেল নাজিফার। নাজিফা ভেবেছিল পাশ নাম্বার দেখলে খুশি হবে তাহমিদ। এখন তার উল্টো হল। রেজাল্ট কার্ডের দিকে দৃষ্টি স্থির রেখে তাহমিদ বলল, আচ্ছা নাজিফা, তোর মনে কখনো প্রশ্ন উদয় হয়নি? সবারই তো ভাই অথবা বোন আছে, তোর নাই কেন? কেন তুই বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার পরও তোকে 18 পূর্ণ হওয়ার আগে বিয়ে দিয়ে দিল? এসব নানা রকম প্রশ্ন মন মধ্যে জাগ্রত হয় না? কেন গ্রামে থাকা কালীন এত দুষ্টুমি করার পরও ধমক পর্যন্ত দিত না? তাহমিদের কথাগুলো শ্রবণেন্দ্রিয় হতেই বিস্ফোরিত চোখে তাকায় নাজিফা। কই কখনো তো তার মাথায় এসব চিন্তা এলো না। আসলেই তো তার মাথায় তো এই প্রশ্ন উদয় হয়নি, কেন তার ভাই বোন নেই? কেন একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও বাবা তাকে এত তাড়াতাড়ি বিয়ে দিল? তাহমিদ পুনশ্চ জিজ্ঞেস করল, কখনো এই প্রশ্ন মাথায় আসেনি তাই তো? নাজিফা না বোধক মাথা নাড়ে। তুই মামুর কততম সন্তান জানিস? নাজিফা চোখ পিট পিট করে বলল, কততম আবার, আমিই তো প্রথম। তাহমিদ মলিন বিষণ্ণ হাসল। 5ম সন্তান তুই? তোর বড় আরও 4 জন ছিল। বিস্মিত লোচনে তাকায় নাজিফা। দুলাইনের কথা যেন তার হজম হচ্ছে না। দৃষ্টির ভাবভঙ্গি বলে দিচ্ছে চক্ষুদয়ে হাজার প্রশ্ন। এই প্রথম কোনো চরম সত্যির মুখোমুখি হচ্ছে সে। বিষাদভারাতুর বিবর্ণ থমথমে গলায় তাহমিদ পুনশ্চ বলল, আমার জন্মের কয়েক মাস পরে মামি প্রথম সন্তানের জন্ম দেন। অদৃষ্টের কি পরিহাস জানিস? জন্মানোর 1 ঘন্টা পরেই সে মারা যায়। মামিকে শান্ত করা যাচ্ছিল না কিছুতেই। কেবল আমি তার কাছে থাকলেই একটু শান্ত থাকত। মা তোদের বাড়িতে থাকে আমাকে নিয়ে পুরো 6 মাস। 6 মাস পরে মামি আবারও কনসিভ করে। এবারও ভাগ্য সহায় ছিল না। প্রেগন্যান্সির 4 মাসের মাথায় মিসক্যারেজ হয়ে যায়। সেই সময়টায় মামিকে ঘুমের ঔষধ দিয়ে রাখা হতো। পরে ডাক্তার মামুকে কড়াকড়ি নিষেধ করে বেবির জন্য যাতে ট্রাই না করে।
মামি যেন মেন্টালি আরো স্ট্যাবল হয়। এসব কিছুই আমার অবগত ছিল না। মায়ের মুখে শুনেছি। তবে তৃতীয় জনের সময় আমি কিছু কিছু বুঝতাম। তখন মনে হয় আমি 6 বছরের। আবারও তোর একটা বড় ভাই হয়। সেদিন দেখেছিলাম মামিকে প্রাণখোলা হাসতে। প্রসব ব্যথা যেন ভুলে গিয়েছিল বাবুর মুখ দেখে। তবে ভাগ্য এবারও সহায় ছিল না। 15 দিনের মাথায় হুট করে গলায় বান পড়ে মারা যায় সে। মামি যেন পাথরের মূর্তিতে পরিণত হয়। আর মামু ভেতরে ভেতরে ভেঙে পড়লেও নিজেকে স্বাভাবিক রেখে মামিকে আগলে নিয়েছিল। মামি জানালার ধারে বসে অপলকহীন তাকিয়ে থাকত বাইরে। আমাকে দেখলেই জড়িয়ে ধরে বাচ্চাদের ন্যায় ফুপিয়ে কাঁদত। এরপর ফাহিম হল। ফাহিমের তখন সম্ভবত 10 মাস। মামি আবারও কনসিভ করল। তবে এবার মামিকে জানানো হয়নি। মামির বোধ শক্তি ছিল না। অনুভূতিহীন মানবীতে পরিণত হয়েছিল মামি। মামু শুধু আড়ালে কাঁদত। 2 মাসের মাথায় আবারও মিসক্যারেজ। মামি 2 দিন হাসপাতালে ছিল। আমার এখনো মনে আছে হসপিটালের বেডে শুয়ে মামি মামুর হাতটা নিজের পেটের উপর রেখে বলেছিল, এখানে আরো একজন ছিল তাই না? কি এমন পাপ করেছি আমি? আমার সাথেই কেন এমন হচ্ছে? ডাক্তার বলেছিল বেবির জন্য আর চেষ্টা না করে। মামির জীবন হুমকির মুখে পড়বে। মামি মামুকে বলেছিল, আমি তোমাকে সন্তান দিতে অপারগ। আমি তোমার সাথে থাকলে কখনো পিতৃত্বের স্বাদ নিতে পারবে না। তুমি বরং আবার বিয়ে করো। মামু সেদিন কিছু না বলে মামিকে জড়িয়ে ধরে শুধু কেঁদেছিল। এরপর তুই পেটে এলি। এটা পুরো অজ্ঞতাবশত। মামির লাইফোরিস কাছে শুনে মামু বারবার এবর্ষণের কথা বলত। মামি বাধ্য হয়ে আমাদের বাড়িতে ছিল প্রায় 3 মাস। ওই 3 মাস মামু আমাদের বাড়ি থেকে তোদের বাড়ি শুধু যাতায়াত করত। কিন্তু মামির আগে অভিমানে কথা বলত না। একটা সময় পর মামু ইমোশনাল ব্ল্যাকমেইল মামিকে নিয়ে গেল। মামির যখন প্রসব যন্ত্রণা শুরু হয় মামির মামুর হাত ধরে বলেছিল, আল্লাহর দরবারে শুধু দোয়া করেন আমরা যেন সুস্থ সবল অবস্থায় ফিরতে পারি। আমি আপনাকে খুব ভালোবাসি। এবার ঘটেছিল মিরাকল। দুজনই সুস্থ ফিরলি। তবে মামু বলেছে তার আর সন্তানের দরকার নেই। একজনই আলহামদুলিল্লাহ। সন্তানের মতো সন্তান হলে একজনই যথেষ্ট। বড় হলে পড়াশোনা করে তুই নাকি চাকরি করবি তাদের দেখবি। এমন পড়াশোনা করে দেখবি তুই? এই যে তুই গ্রামে থাকা কালিনের গাছর গাছ থেকে চুরি করতি কয়জন বিচার নিয়ে আসত? হাতে গুনা কয়েকজন। কারণ মামু এর মূল্য পরিশোধ করে দিত মামু। কথা শেষ করে তাকালো তাহমিদ নাজিফার দিকে। ফুপিয়ে চলেছে সে। অর্ধেক শুনেই এই অবস্থা, বাকি অর্ধেক শুনলে কি করবে? তবে আজ সে বলবে। কিছু কিছু কথা চেপে রাখা যায় না। এখনই বন্যা করলে তো হবে না। আমার কথা এখনো বাকি। আমি আর কোনো মন খারাপের কথা শুনব না। তবে আজ যে আমি বলবই। বছর 2 আগে যে মামু খুব অসুস্থ হয়ে পড়ায় ঢাকা নিয়ে আসছিলাম তোর মনে আছে? নাজিফা ফুপাতে ফুপাতে বলে, মনে আছে। বাবা খুব অসুস্থ হয়ে গেছিল। মামুর একটা কিডনি বিকল। বিস্মিত চোখে তাকায় নাজিফা। না, এবার আর নিজেকে সামলাতে পারবে না সে। দেহ কেমন অসাড়, নিশ্চল হয়ে গেছে। নাজিফার নিভু নিভু চোখ দেখে দ্রুত এগিয়ে এলো তাহমিদ। তাহমিদকে চোখের সামনে দেখে শক্ত করে ঝাপটে ধরল সে। একটা ভরসার স্থান দরকার ছিল তার, যেখানে মাথা রেখে অশ্রু বিসর্জন দিতে পারবে। এই প্রশস্ত বুকটাই তার শান্তির জায়গা। মানুষ একটা কিডনি দিয়ে চলতে পারে, তবে আরেকটা তো নাই, তাই না?
তখন থেকে মা আর মামু সিদ্ধান্ত নেয় তোর সাথে আমার বিয়ে দিবে। হয়তো মামু আমাকে যোগ্য মনে করেছে, নয়তো ভেবেছে তুই আমার কাছে থাকলে সে নিশ্চিন্তে থাকবে। আমি বাবার সাথে একটু কথা বলবো। না, এখন কোনো কথা না। মামু বুঝে যাবে আমি তোকে সব বলে দিয়েছি। মামুর করা নিষেধ ছিল তোকে যেন কিছু না বলি। তাহমিদের বুকটাকে আঁকড়ে ধরে অশ্রু বিসর্জন দিচ্ছে নাজিফা। নাজিফার কান্না নিশন শুনে রুম থেকে বেরিয়ে এলেন আমেনা বেগম। এসেই দেখলেন নাজিফা তাহমিদের সাথে লেপ্টে আছে। তাহমিদ আর আমেনা বেগমের দৃষ্টি বিনিময় হতেই তিনি চোখের ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? তাহমিদ আশ্বস্ত করল যে কিছুই হয়নি। তাহমিদ নাজিফাকে স্বাভাবিক করার জন্য বলে, চিন্তা কর, 4 জনের পর তুই টিকলি শুধু আমাকে জ্বালানোর জন্য, সারা জীবনের মতো আমার হারমাস জ্বালিয়ে খাওয়ার জন্য। ইন্টারে ভর্তি হলে প্রথম বর্ষে সময় পেলেও দ্বিতীয় বর্ষ চোখের পলকে চলে যায়। আসলেও তাই হাতে গোনা দিনগুলো কেমন করে এক এক করে ক্যালেন্ডার থেকে বিদায় নেয়, ছিটকে পড়ে হিসেবের খাতা থেকে। এই তো কদিন আগে প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা দিল, আর এখন নির্বাচনী পরীক্ষা। উত্তীর্ণ হলে বসা যাবে বোর্ড পরীক্ষায়। কতগুলো দিন চলে গেল জীবনের খাতা থেকে। ঢাকা শহর মোটামুটি পরিচিত নাজিফা। এখন একা একা কোথাও গেলে সমস্যা হয় না। তাহমিদেরও এমবিএ কমপ্লিট, চাকরির চেষ্টা করছে। আজ নাজিফার নির্বাচনী পরীক্ষার শেষ দিন, তাই জান্নাত আর নাজিফা প্ল্যান করেছে আজ দুপুরে রেস্টুরেন্টে খাবে। সবচেয়ে বড় কথা হলো আমেনা বেগম কয়েকদিনের জন্য গ্রামে গেছে, আর তাহমিদ বলেছে আজ পরীক্ষা শেষে নিতে আসবে না। কাজ আছে নাকি? রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে মাত্রই রেস্টুরেন্টে ঢুকল নাজিফা আর জান্নাত। তবে সামনের দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না দুজন। ভরা রেস্টুরেন্টে একজন মেয়ে তাহমিদের সামনে হাঁটু গেড়ে বসে ভালোবাসা নিবেদন করছে, আর তাহমিদ মুচকি হেসে ফুলগুলো গ্রহণ করল। হাত খামচে ধরল নাজিফা জান্নাতের। চক্ষুদয়ে বাড়িবিন্দুর আনাগোনা। এই তো বর্ষণ হবেই তুমুল বেগে। জান্নাতও যেন বিশ্বাস করতে পারল না ব্যাপারটা। নাজিফা জান্নাতকে শান্ত গলায় বলল, আমার শরীরে আর বিন্দু পরিমাণ শক্তি নেই, খাওয়ার ইচ্ছেও মাটি হয়ে গেছে, চল চলে যাই। জান্নাত নাজিফার হাতটা ধরে আশ্বস্ত করে বলল, আর একটু দেখ না স্যার কি করে। আমরা যা ভাবছি তা নাও তো হতে পারে। যাই হোক, আমার আর কিছু দেখার শক্তি নেই। বাসায় বলেছেন আজ ওনার ইম্পর্টেন্স কাজ আছে, তাই নিতে আসতে পারবে না। এটাই সেই কাজ। বলেই এলোমেলো পায়ে বেরিয়ে এলো সেখান থেকে। নাজিফার পিছু পিছু ছুটল জান্নাত। তাহমিদ অন্য কারো থেকে ফুল নেওয়া যে নাজিফা দেখে সেটা অজানাই থেকে গেল তাহমিদের। রাস্তায় এলোমেলো হাঁটছে নাজিফা। আশপাশের সবকিছু বিষাক্ত মনে হচ্ছে। গাড়ির হর্ন, জনকোলাহল একেবারে বিষিয়ে তুলছে। একটা শান্ত নির্জন পরিবেশ দরকার, যেখানে একটু কান্না করা যাবে, একটু হালকা হওয়া যাবে। চলবে।